দাদা মিউচুয়াল ফান্ড তো ধরো করছি, ঠিক আছে, মিউচুয়াল ফান্ড থেকে মোটামুটি একটা আমি জানি যে 13-14%-এর আশেপাশে লং টার্মে আমার রিটার্ন আসবে। এবার শর্ট টার্ম বলো বা লং টার্মের জন্য রিটার্ন আসার জন্য একটু আলাদা, মানে শেয়ার মার্কেটে গেলে কিরকম হয়, আমার বন্ধু বান্ধবরা তো বলছে ভালো রিটার্ন করছে বা কিছু, তা ওখানে গেলে কি আমি প্রফিট করতে পারবো? মানে আরো বেশি টাকা চাই আর কিছু জন্য, তাই তো? ঠিক আছে, আমি না আগে একটা গল্প বলি তোকে, মন দিয়ে শোন ব্যাপারটা। আমি দিন 10 আগে সুন্দরবন থেকে ঘুরে এলাম। আচ্ছা, ওদের স্কিমটা এরকম ছিল যে ধর আমি কলকাতা থেকেও পিক আপ ড্রপ নিতে পারি, আবার ওখানে ক্যানিংয়ে গেলে ওরাও নিয়ে যাবে। তা আমি যেহেতু যাদবপুরে থাকি, তো আমি দেখলাম ট্রেনটা একটু সুবিধার, পয়সাও কম লাগবে, কলকাতা থেকে পিক আপ ড্রপ হলে একটু বেশি নেয়। তো আমি ট্রেনে করে ক্যানিংয়ে গেলাম, ক্যানিংয়ে ওরা সবাইকে রিসিভ করলো, একটা ট্রেনেই গেলাম আমরা মোটামুটি যে কজন ঘুরতে যাব, রিসিভ করে ওদের একটা রিজার্ভ বাসে ওঠালো, সেটাকে করে নিয়ে গেল গদখালি। মানে ওখান থেকে দেখলাম 1 ঘন্টা মতো গদখালি লাগে। এবার গদখালিতে গিয়ে ওদের অনেকগুলো লঞ্চ দাঁড়ানো ছিল, আমাদের জন্য নির্দিষ্ট একটা লঞ্চ ছিল, তো সেটা আমাদের টিমটাকে উঠিয়ে দিল। খুব সাজানো গোছানো পরিপাটি একটা লঞ্চ চালু হলো, বেশ মজাই লাগছে জলের মধ্যে দিয়ে যেতে যেতে। ওখানেই ওরা রান্না বান্না করলো, বা হয়তো করা ছিল আমি জানি না, দুপুরের লাঞ্চটা ওরা ওখানেই খেতে দিল, ভাত ডাল তরকারি মাছ যেরকম হয় নর্মালি, চাটনি ফাটনি সব দিল। বেশ 2-3 ঘন্টা ঘুরে ধীরে ধীরে নদী জঙ্গল দেখতে দেখতে বেশ উৎসাহ, এই বাঘ দেখবো করতে করতে গিয়ে বিকেল নাগাদ ওরা হোটেল, বিকেল না দুপুরের দিকে 3টে নাগাদ ওরা হোটেলে ঢুকিয়ে দিল। সেখানে সবাই ফ্রেশ হয়ে আবার 4টে নাগাদ বেরোলাম, ওরাই ডেকে তাড়াতাড়ি করে লঞ্চে তুললো। লঞ্চে আবার কিছুটা আশেপাশটা ঘুরিয়ে ওই সানসেটটা দেখালো, দেখিয়ে আবার সন্ধেবেলা হোটেলে ঢুকিয়ে দিল। এবার হোটেলে সন্ধেবেলা একটা ওই ঝুমুর নাচ বা কিছু অ্যারেঞ্জ করলো, তার সাথে পাকোড়া টাকোড়া দিল। রাত্রে আবার রুটি মাংস চিকেন হেনা তেনা যা যা, চিলি চিকেন রুটি ফ্রাইড রাইস হেনা তেনা দিল, খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়লাম। পরের দিন সকালে এবার সেদিনকে ওরা ওই জঙ্গলে নিয়ে যাবে, মানে জঙ্গলের ধার দিয়ে ঘোরাবে, বাঘ দেখার চান্সেসটা বেশি থাকে পরের দিন। আমরা খুব সব উৎসাহে রেডি হলাম, পরের দিন সকালে মোটামুটি 8:30টায় বেরিয়ে গেলাম। সেদিনকে ব্রেকফাস্টও ওরা দিল, মানে লঞ্চেই দিল, লাঞ্চটাও লঞ্চে করলাম। আর সারা দিন জঙ্গলের পাশ দিয়ে এই বাঘ আসবে করে দেখতে দেখতে সবাই মিলে খুব উৎসাহ নিয়ে দেখতে দেখতে যাচ্ছে। একবার 2টো হরিণ এক জায়গায় দেখতে পেলাম, আর একবার 2-1টা কুকুর দেখতে পেলাম, এছাড়া আর কিছু দেখতে পেলাম না। যাই হোক, সারাদিন ঘুরে সবাই ক্লান্তও হয়ে গেছে, কেউ কেউ নিচে গিয়ে শুয়েও পড়ছে। বিকেলের দিকে আবার ওরা 2-1টা সাইট সিন করিয়ে টরিয়ে বিভিন্ন দ্বীপে নামিয়ে হোটেলে ঢুকিয়ে দিল। সেই রাতটা হোটেলে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম। আবার পরের দিন সারাদিন 2-1টা স্পট দেখিয়ে ওরা আমাদের আবার একই প্রসেসে ওই গদখালি থেকে গাড়ি করে ট্রেনে ক্যানিংয়ে করে আমরা চলে এলাম। কিন্তু আমরা বাঘ দেখতে পাইনি। তো আমার মতো এরকম অনেকেই যায় বাঘ দেখার আশায়, কিন্তু বাঘ দেখতে পায় না। তো আমি ওই ছেলেগুলো যেগুলো আর কি লঞ্চে দেখাশোনা করতো, ওদের সঙ্গে একটু ঘনিষ্ঠতা হয়ে গেছিলো। তো ওদের জিজ্ঞেস করলো, হ্যাঁ রে ভাই, এই যে আমরা বাঘ দেখতে আসবো করে আসি, প্রচুর লোক আসে, আলটিমেটলি কজন বাঘ দেখতে পারে? বললো, দাদা সত্যি কথা বলছি, 99% লোক কিন্তু বাঘ দেখতে পারে না। ওই কালে ভদ্রে 1-8জন দেখে, আর সেটা নিয়ে হইচই হয়, আর সেটার জন্যই সবাই ভাবে সবাই যাবে আর বাঘ দেখবে। তো তোর স্টক মার্কেট ব্যাপারটা হচ্ছে সেরকম, মানে ওই একজন প্রফিট করেছে বলে তুই তার পিছনে দৌড়তে যাচ্ছিস। কিন্তু এখানে না স্টক মার্কেট জিনিসটা যে খারাপ তা না। যেমন দেখ, আমি ওদের জিজ্ঞেস করলাম তখন যে তাহলে কি বাঘ দেখাই যায় না? বলছি, দাদা বাঘ দেখা যায়, কিন্তু বাঘ দেখার জন্য এত ইজি নয় প্রসেসটা। মানে আপনি এলেন লঞ্চে, খাওয়া দাওয়া করলেন, ফুর্তি করলেন, গান বাজনা করলেন, বাঘ দেখলেন, চলে গেলেন, ওরকম হবে না। বাঘ দেখতে হলে আপনাকে ওখানকার লোকাল লোকের সঙ্গে ডিঙ্গি নৌকোয় করে ওই নদীর মধ্যে ছোট ছোট আল নদী ঢুকে গেছে দুপাশে জঙ্গলের মধ্যে দিয়ে, ওই রিস্ক নিয়ে ওই কষ্ট করে ওই ডিঙ্গি নৌকো করে আপনাকে ওই জঙ্গলগুলোর ভিতরে যেতে হবে, তবে দেখার চান্সেসটা বেশি আছে। কিন্তু সেখানে রিস্কটাও বেশি আছে। মানে তুমি যখন বাঘ দেখবে, বাঘও তোমাকে দেখতে পাবে, ফলে তুমি নাও থাকতে পারো আর কি। কিন্তু ওই রিস্ক না নিলে বাঘ দেখার চান্সেসটা খুব কম। মানে ওরা জানে কি করে বাঘ দেখা যায়, কারণ ওরা তো হ্যাবিচুয়েটেড, ছোটোবেলা থেকে ওইভাবেই মানুষ হয়েছে।
তো আর আমরা ভাবি খুব সহজে যাবো দেখবো চলে আসবো, সেটা না। তোমাকে বাঘ দেখতে হলে রিস্ক নিতে হবে, কষ্ট করতে হবে। সেটা স্টক মার্কেটের ক্ষেত্রেও প্রযোজ্য। আর একটা উপায় আছে বলি, যে তুই বাঘ আর একটা খুব ইজি উপায় দেখতে পারিস, যেটাকে তুই মিউচুয়াল ফান্ডের সঙ্গে যদি কম্পেয়ার করিস। এক হচ্ছে যে টিকিট কেটে চিড়িয়াখানায় চলে যাও, কোনো হেডেক নেই, টেনশন নেই, বাঘ দেখো, চলে আসো। এটা হচ্ছে মিউচুয়াল ফান্ড। আর নিজে যদি স্টক মার্কেট থেকে পয়সা করতে চাও, ওই বাঘ দেখার মতো রিস্ক নিয়ে বা কষ্ট করে তোমাকে রোদের মধ্যে ডিঙি নৌকোয় করে আলের মধ্যে দিয়ে ঘুরে ঘুরে বেড়াতে হবে। ব্যাপারটা ভালো, কিন্তু অত ইজি নয়। মানে আমার প্রফিট হতেও পারে, আবার নাও হতে পারে, সেটা তো পরের ব্যাপার। আগে তো তোকে ওই রিস্কটা নিতে হবে, জানতে হবে, খাটতে হবে। সেই খাটনিটা ছাড়া, মানে তোর মতো অনেকেই ভাবে অন্যজন প্রফিট করছে বলে আমিও করব বলে নেমে গেলাম, অত ইজি না। তোমাকে আগে জানতে হবে, বুঝতে হবে ব্যাপারটা, রীতিমতো পড়াশুনো করতে হবে, খাটতে হবে, তবে তুমি স্টক মার্কেট থেকে পয়সা করতে পারো, তখনও চান্সেস থাকবে। এখানেও যে তুমি ডিঙ্গি নৌকো করে গেলে মানেই বাঘ দেখবে তা হবে না। ওখানেও তুমি এত কিছু করার পরও স্টক মার্কেট থেকে প্রফিট করতে পারো, নাও করতে পারো, কিন্তু তখন চান্সেসটা বেশি থাকবে। তো এইভাবে যদি এগোতে পারিস, তাহলে তুই স্টক মার্কেট থেকে পয়সা করতে পারিস। না হলে তুই যেমন মিউচুয়াল ফান্ডে আছিস ওভাবেই থাক, মানে ওটা সেফলি আমি যেতে পারি। হ্যাঁ, কোনো টেনশন নেই আর কি। বুঝতে পেরেছি।